প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কার সাথে হোম সিরিজ এবং ঘরোয়া ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ভার্চুয়ালি তিনজন অতিথি। আমাদের সাথে আছেন বিসিবি সাবেক পরিচালক খন্দকার জামিল, আছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এবং সাংবাদিক এম কাসার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি গ্যালারির এই ভার্চুয়াল স্টুডিওতে। প্রথম প্রশ্ন করতে চাচ্ছি খন্দকার জামিল, আপনার কাছে। আপনি তো সিসিডিএমের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ক্রিকেট যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন এবং তৃতীয় বিভাগের প্লেয়ারদের প্রথম বিভাগ যে অর্থটা দিয়েছে 2 কোটি টাকা, এই টাকাটি বিশেষ করে একটি ক্লাবের একটি লোকের হাতে 4টি ক্লাব, তার দায়িত্ব, তার নাম হচ্ছে তানভীর, তিনি নাকি এই টাকাগুলো প্লেয়ারদেরকে দেননি, এরকম একটা অভিযোগ আসছে। যদিও বিসিবি তাকে ডেকে নিয়ে তার মুখের থেকে কথা শুনেছেন যে ঘটনাটা কি, এ নিয়ে আপনার মন্তব্যটা কি? মানে যদি এরকম হয়ে থাকে তাহলে তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এরকম প্যান্ডেমিকের সময় যেখানে খেলাধুলা হচ্ছে না, ক্রিকেটাররা সবাই হাত পা গুটিয়ে বাসায় বসে আছে, রোজার মাস চলছে, সামনে ঈদ, এরকম পরিস্থিতিতে বিসিবি 2 কোটি টাকা অনুদান যদিও খুব বেশি নয়, বাট সেটাও যদি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা বিলি বন্টন করার জন্য, সে যদি সেটা না দিয়ে থাকে তাহলে এর থেকে চরম অপরাধ, চরম ঘৃণ্যতম অপরাধ তো আমার কাছে আর কোনো কিছু মনে হয় না। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে একেবারে সেরকম এক্সাম্পলারি পানিশমেন্ট তাকে দেওয়া উচিত, যে এইভাবে এরকম প্যান্ডেমিকের সময় বাচ্চা ছেলেদের, এই ক্রিকেটারদের টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যদি এইটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটা দৃষ্টান্তযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে। বাট আমি এটার সঙ্গে যেটা যোগ করতে চাই যে অনেক প্লেয়ার আছে ফার্স্ট ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে, থার্ড ডিভিশনে, সব মিলিয়ে কিন্তু অনেক প্লেয়ার। সুতরাং সেক্ষেত্রে 2 কোটি টাকা আমার মনে হয় একটু অপ্রতুল। পরিস্থিতি বিবেচনায়, এই প্যান্ডেমিক বিবেচনায় আমার মনে হয় বিসিবির তো এখন অনেক সক্ষমতা আছে। এই অঙ্কটা যদি 5-10 কোটি টাকা করা যায় তাহলে আমার মনে হয় যে খেলোয়াড়দের জন্য, কারণ এরা তো উঠতি খেলোয়াড়, এরাই তো বাংলাদেশকে হাজির দিবে। এই টাকাটা যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। আর না, খন্দকার জামিল, আপনি প্রশ্নটা ভালো করেছিলেন। আমাদের দেশে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে যারা কাজ করে তারা এখানে কি করছে, উত্তর যদি দেয় দেবব্রত পাল, বাংলাদেশ খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ জামিল ভাই, কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। যে আপনার এই ব্যাপারটা নিয়ে আমি একটু টানি, যে গত বছর কিন্তু আমরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা বাংলাদেশে প্রায় 600 ক্রিকেট ব্যক্তিত্বকে কিন্তু আমরা আর্থিকভাবে এই প্যান্ডামিকের মধ্যে সহায়তা করেছিলাম। তো আপনি যদি দেখেন ওই 600 ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠক যারা ছিলেন, ক্রিকেট ব্যক্তিত্ব যারা ছিলেন, আমরা কিন্তু প্রত্যেক জেলায় যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা আছেন তাদের কাছ থেকে লিস্ট নিয়ে তারপর আমরা টেলিকমিউনিকেশন কোম্পানি যে রকেটের মাধ্যমে কিন্তু আমরা টাকাটা হস্তান্তর করি প্লেয়ারদের মাঝে। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে সর্বোচ্চ একটা স্বচ্ছতা ছিল। এবং আমরা প্রেস কনফারেন্সে দেবব্রত আমার প্রশ্ন সেটা না। দেবব্রত, আমার প্রশ্নটা হচ্ছে, জামিল ভাই যে প্রশ্নটা তুলেছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সচ্ছল ক্রিকেট বোর্ড, মানে যেই অর্থটা দিচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে ক্রিকেটাররা হয়তো, যেখানে কারণ প্রথম বিভাগ, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, অনেকগুলো বিভাগ আছে এবং এখানে কোয়ান্টিটিটা অনেক বড়, সেক্ষেত্রে যাতে তাদের হাতে একটু বড় অঙ্কের টাকা পৌঁছায়, সেই জায়গাটাতে কোয়াপ কি স্বার্থ রক্ষা করছে খেলোয়াড়দের? না, ডেফিনেটলি আমরা যেটা, আপনি জানেন যে সামনে প্রিমিয়ার ডিভিশনের শুরু হচ্ছে 31শে মে, এবং প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ এবারও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে। সো ক্রিকেট বোর্ড যে 2 কোটি টাকার অনুদান দিচ্ছে, গতবারও কিন্তু ক্রিকেট বোর্ড অনুদানের ব্যবস্থা করেছিল। আমরাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। সো আপনাদের ভূমিকার কথাটাই বলেন। আমরা আমাদের ভূমিকাটা আমরা ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব পেশ করেছিলাম যে যেহেতু প্রিমিয়ার ডিভিশন লিগ হয়নি, প্রিমিয়ার ডিভিশন বাদ দিয়ে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেটারদের মাঝে যেন সহায়তা করা যায়। এবং বোর্ড প্রেসিডেন্ট কিন্তু গত বছর আন্তরিক ছিলেন, এই বছরও কিন্তু আন্তরিক আছেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কোয়াপ মানে ক্রিকেটারদের স্বার্থ রক্ষার ব্যাপারে সোচ্চার ছিলেন, সেটাই তো প্রশ্ন। আমি একটু সাংবাদিক এম কাছের কাছে জানতে চাই, গণমাধ্যম কিন্তু এরকম নিউজের খোরাক চায়,
এরকম একটি খোরাক যদি গণমাধ্যম কর্মীর কাছে চলে আসে, সেই জায়গায় সাংবাদিক হিসাবে এম কাসার আপনাদের ভূমিকাটা কি? না, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যে কোনো পজিটিভ নিউজ কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, নেগেটিভ নিউজ কিন্তু কখনো এগিয়ে নিয়ে যাবে না। কিন্তু একটা বিষয় আমি এই বিষয়ে যে রিপোর্টার এই রিপোর্টটা করেছেন, তানভীরের এই যে স্ক্যামটা যিনি বের করেছেন তাকে ধন্যবাদ জানাতেই হয়, কোনো সন্দেহ নেই। তিনি যদি এটা এক্সপোজ না করতেন তাহলে কিন্তু এই বিষয়টা ধামাচাপায় রয়ে যেত। আর এতদিন আমরা সাধারণত শুনেছিলাম যে পিকে ব্যানার্জিরা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কিন্তু পিকে ব্যানার্জির মতো লোকজন যে ক্রিকেট সেক্টরে রয়েছেন সেটা কিন্তু এই ক্রিকেট সাংবাদিক বের করেছেন। সো আমি অতি অবশ্যই যেই ক্রিকেট সাংবাদিক এই রিপোর্টটা এক্সপোজ করেছেন তাকে ধন্যবাদ জানাতে চাই। তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজটুকু হবে যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগের পূর্ণাঙ্গ রূপে বিচার করাটা। কারণ এতদিন আমরা যেটা জানতাম যে কৃষকদের জন্য মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা হয়ে থাকেন, কিন্তু ক্রিকেট বোর্ডেও যে মধ্যস্বত্বভোগী কেউ রয়েছেন, যে ক্লাবকে টাকা দিচ্ছে ক্রিকেট বোর্ড এবং সেখান থেকে টাকা মেরে খাচ্ছেন ক্রিকেট বোর্ডের ক্লাব কর্মকর্তারা, সেটা কোনো মতেই এটা গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি জামিল ভাই যে প্রশ্নটা করেছে যে টাকার পরিমাণটা, মানে যেই যতগুলো খেলোয়াড় সেই পরিমাণে টাকার পরিমাণটা কম, আপনি কি একজন সংবাদকর্মী হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে মনে করেন কিনা যে সচ্ছল ক্রিকেট বোর্ড ইচ্ছে করলে আরেকটু বাড়িয়ে দিতে পারে? অবশ্যই আমি মনে করি যে 2 কোটি টাকা এই ক্রিকেট বোর্ডের জন্য কোনো টাকাই না। কারণটা হলো যে ক্রিকেট বোর্ড শুধুমাত্র যে কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করে, ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট আয়োজন করে যে মাঠের ভিতরে যে হোর্ডিং এর ব্যবস্থা করে, সেখানেই কিন্তু আপনি সেখান থেকে 2 কোটি টাকা শুধুমাত্র তারা আয় করে। আমি একটা অংশের কথা বললাম। তো ক্রিকেট বোর্ডের কাছে 2 কোটি টাকা কিন্তু সাধারণ মানুষের জন্য এটা 2 লাখ টাকাও না, 2000 টাকার মতো না। ক্রিকেট বোর্ডের উচিত ছিল, একটা ইউনিক প্রবলেম তৈরি হয়েছে এই মুহূর্তে এই প্যান্ডামিকের মধ্যে, তো এই ইউনিক প্রবলেমটা আপনাকে ইউনিক কায়দায় সমাধান করতে হবে। এটাকে যদি আপনি সাধারণভাবে সমাধান করতে চান তাহলে কিন্তু পারবেন না। তো আমার মনে হয় যে অতি অবশ্যই ক্রিকেট বোর্ডের উচিত ছিল এই বাজেটটা বাড়িয়ে দেওয়া। রাইট। খন্দকার জামিল, একটা জিনিস হচ্ছে যে এই সময় ক্রিকেটারদের পাশে বোর্ডের থাকা উচিত, মানে আমাদের পুরো কাণ্ডটাই তো ক্রিকেটারদের ঘিরে, সুতরাং তাদেরকে যদি আমরা এই জায়গায় সাহায্যটা করতে না পারি তাহলে কবে পাবো? আপনি কি বলেন খন্দকার জামিল? অবশ্যই, কারণ ক্রিকেটাররা আছে বলেই তো ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা যদি না থাকে তাহলে ক্রিকেট বোর্ডের তো আসলে কোনো কাজ নাই। সুতরাং আমি মনে করি এই প্যান্ডেমিকের সময়ে যে ক্ষুদ্র ক্রিকেটাররা যারা এই তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে খেলে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছে, তাদের পাশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দাঁড়ানোর দরকার ক্রিকেট বোর্ডের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে সচ্ছল ক্রিকেট বোর্ড, এবং বাংলাদেশের যত ফেডারেশন আছে সবাই সব মিলিয়ে যা না পৃথিবী তার থেকে আরো 100 গুণ বেশি। সুতরাং এরকম একটা সচ্ছল ক্রিকেট বোর্ড, এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও অনেক আন্তরিক, নাজমুল হাসান পাপন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি অত্যন্ত আন্তরিক একজন ব্যক্তি, অত্যন্ত মানবিক একজন ব্যক্তি। আমি ওনার কাছে আপিল করব যে এই সময়টায় এবং এই মধ্যস্বত্ব ভোগীদের না দিয়ে, আমি মনে করি যেহেতু ক্রিকেটারদের সবার রেজিস্ট্রেশন আছে, সেকেন্ড ডিভিশন হোক, থার্ড ডিভিশন হোক, ফার্স্ট ডিভিশন হোক, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্রেশন আছে ক্রিকেট বোর্ডে। সেখানে তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব আছে। তাদেরকে যদি নির্দিষ্ট পরিমাণের অঙ্কের যেটা ক্রিকেট বোর্ড দেবে, সেটা যদি তাদেরকে বলে দেওয়া হয় যে তাদের বিকাশ নাম্বারটা ক্রিকেট বোর্ডে পাঠিয়ে দেওয়ার জন্য, তাহলে ক্রিকেট বোর্ড সরাসরি কিন্তু তাদেরকে টাকাটা দিতে পারে। মাঝখানে মধ্যস্বত্ব ভোগীদের কিন্তু কোনো প্রয়োজন হয় না। এই দায়িত্বটা যদি ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট যদি নিয়ে ক্রিকেটারদের সশস্ত্র অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, তাহলে আমার মনে হয় তারা যেমন দ্রুত টাকাটা পেয়ে যাবে, তেমনি এই ধরনের কোনো বিতর্কেরও অবকাশ থাকবে না। সুতরাং আমি আশা করবো যে ক্রিকেট বোর্ড আরো অনেক অর্গানাইজড হয়েছে এই ক্রিকেটারদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে। দেবব্রত, প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ারদের 10,000, প্রথম বিভাগ 10,000 এবং দ্বিতীয় তৃতীয় বিভাগের লোকদের ক্রিকেটারদের 8,000। এই টাকাটা তো খুবই অল্প একটি টাকা, মানে এই টাকাটা থেকে আরো বাড়ানো উচিত কিনা? ডেফিনেটলি ক্রিকেটাররা যেহেতু মেইন স্টেক হোল্ডার, ক্রিকেটারদের টাকা তো ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি বাড়ানো উচিত, এবং হয়তো ভবিষ্যতেও সেটা করবেন। তবে আরেকটা ব্যাপার একটু বলি যে প্রিমিয়ার ডিভিশন সহ সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন, আমাদের খেলাটা কিভাবে মাঠে গড়ানো যায় সে ব্যাপারেই কিন্তু প্লেয়ারদের সবচেয়ে বেশি কনসার্ন। আপনার ডেফিনেটলি এই প্যান্ডামিকের সময় যদি প্লেয়াররা বেশি অর্থ পেত, আমাদেরও ভালো লাগতো, প্লেয়ারদেরও ভালো লাগতো। তবে আমার মনে হয় ক্রিকেট বোর্ডের উচিত হবে যে প্রিমিয়ার ডিভিশন 31 মে থেকে শুরু
শুরু করার পরিকল্পনা আছে। আজকেও আমি যতদূর জানি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম এর একটি ভার্চুয়াল মিটিং আছে। আমার মনে হয় যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিভাবে এই প্যান্ডামিকের সময়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নামানো যায় সেটাই এখন সবচেয়ে বড় কর্তব্য হওয়া উচিত। আর আরেকটা ব্যাপার জামিল ভাই যেটা বললেন, আমি যতটুকু জানি যে টাকা কিন্তু আপনার বিকাশের মাধ্যমেই কিন্তু প্লেয়ারদের কাছে পাঠানো হচ্ছে। আমি আজকেও কথা বলছি, এই নিউজটা দেখার পরে কিন্তু আমরাও অত্যন্ত উদ্বিগ্ন যে ক্রিকেট বোর্ডে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে হয়। তো যেটা আমাদেরকে সিসিডিএম এর সেক্রেটারি যেটা বলেছেন যে তারাও কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাচ্ছেন এবং প্লেয়ারদের যে দেবব্রত, আমরা এখন আমাদের দেবব্রত আমাদের হাতে কিভাবে আসলো এখানে প্লেয়ারদের যে নাম প্লেয়ারদের যে নাম যদি ক্রিকেট বোর্ড ডাইরেক্ট পাঠায় থাকে তাহলে এখানে তানভীর কিভাবে এখানে আসলো? তানভীরের কথা কেন তাহলে বলা হচ্ছে? প্লেয়ারদের নামগুলো নিয়ে নামগুলো কিন্তু ক্লাব সাবমিট করতেছে, ক্লাবের কাছে নামগুলো চাওয়া হয়েছে যে কোন কোন প্লেয়ারদের তাদের ক্লাবে আছে এই প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের, ওই নামগুলোর ভেতরেই কিন্তু তারা এই প্রবলেম গুলা করছে, নামগুলোই এদিক সেদিক হচ্ছে। ওকে দেবব্রত পাল, আমরা একটু অন্য টপিকে যাচ্ছি কারণ আমাদের হাতে সময় খুব কম। এম কাসের, আপনি জানেন যে এই মাসে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ, তো সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতিও শুরু হয়েছে, আবার এদিকে কোচ ছাঁটাইয়ের খবরও পাওয়া যাচ্ছে। এই দুটাকে আপনি কিভাবে দেখেন? এম কাসার, ও আমাকে প্রশ্ন করেছেন? হ্যাঁ, দেখুন বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল যে টেস্ট খেলে এসেছে সেখানে পারফরমেন্স সেকেন্ড টেস্টে তো মোটেও ভালো পারফরমেন্স হয়নি। এবং একটা বিষয় ঠিক, বাংলাদেশ দল এখান থেকে পজিটিভ একটা জিনিস নিতে পারে যে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে যে ফরম্যাটে খেলা হবে সেই ফরম্যাটটা বাংলাদেশের দলের জন্য সবচেয়ে ইজি ফরম্যাট এবং সেটাতে বাংলাদেশ দল খুব ভালো মতো কোঅপ করতে পারে। একটা কমফোর্ট জোন বলা যেতে পারে বাংলাদেশ দলকে ওয়ানডে ম্যাচের জন্য। তো সেই কমফোর্ট জোনে বা কমফোর্ট সিরিজে বাংলাদেশ খেলতে নামছে এখানে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে বাংলাদেশ কিন্তু এই সিরিজে সাকিব এবং মুস্তাফিজ দুজনকেই নিয়ে খেলার সুযোগটা পাচ্ছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পেছনের সময়টুকু কেটেছিল, সেই সময়টুকু ভালো বেরিয়ে আসার একটা সুযোগ রয়েছে বাংলাদেশ দলের সামনে এই সিরিজে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশ দল যখনই আপনার বাজে খেলতে খেলতে দেয়ালের পিঠ থেকে যায় সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে। তো আমি আশা করব একজন সাংবাদিক হিসাবে এবং ক্রিকেট লাভার হিসাবে যাতে বাংলাদেশ দল এই সিরিজে বাউন্স ব্যাক করতে পারে এবং এই সিরিজটা শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজটা যেন বাংলাদেশ জেতে। তাহলে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কোচ ছাঁটাইয়ের কথা শোনা যাচ্ছে, সেটি হয়তো কিছু সময়ের জন্য উদ্যোগ থাকবে। তবে একটা বিষয় ঠিক যে আপনার দল যখন সবসময় খারাপ করতে থাকে, ধারাবাহিকভাবে খারাপ করতে থাকে, ছাত্র যখন ভালোভাবে পরীক্ষা পাস করতে পারে না, ধারাবাহিকভাবে রেজাল্ট খারাপ হতে থাকে, তাহলে সেখানে কিন্তু শিক্ষকের কিছুটা দায় নিতে হয়। তো আমার মনে হয় যে এই মুহূর্তে কিন্তু সময়টাও চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচদের কাছ থেকে জিজ্ঞেস করাটা যে কেন বাংলাদেশ ক্রিকেট দল ধারাবাহিকভাবে পারফরমেন্স খারাপ করছে। খন্দকার জামিল, আপনি তো ক্রিকেট বোর্ডে ছিলেন, বোর্ডের আসলে এই জায়গায় কর্তব্যটা কি? মানে এই যে কোচ, মানে কোনো কোচের আন্ডারে যদি দলের পারফরমেন্স খারাপ হয় তার কাছে কৈফিয়ত চাওয়ার মানে বিষয়গুলো কিভাবে আপনারা মেনটেন করতেন? হ্যাঁ, সেটা আসলে সেখানে তো ক্রিকেট বোর্ডের একটা টেকনিক্যাল কমিটি থাকে, সেই কমিটির কাছ থেকে প্রথমে জানতে চাওয়া হয় যে কেন রেজাল্ট খারাপ করা হচ্ছে। টেকনিক্যাল কমিটি, কোচ, নির্বাচকদের সবাইকে নিয়ে কিন্তু আসলে বসে বিষয়টা জানা দরকার যে কেন ধারাবাহিকভাবে আমাদের টিম খারাপ রেজাল্ট করছে এবং এই খারাপ রেজাল্ট থেকে বের হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা আসলে কাউকে এককভাবে দায়ী করলে চলবে না, কাকে বরখাস্ত করাটাই কিন্তু সমাধান নয়। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমি বরখাস্ত করলাম কিন্তু তার জায়গায় কাকে আনবো। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন IPL এর যুগে কিন্তু ভালো কোচ পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং বরখাস্ত করলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু না। রাসেল ডোমিঙ্গো কিন্তু দক্ষিণ আফ্রিকার কোচ ছিল, তাকে বরখাস্ত করাটা আমার মনে হয় না যে এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। বরঞ্চ তাকে নিয়ে সবাই মিলে বসে কিভাবে আমরা পারফরমেন্সে উন্নতি ঘটাতে পারি, খেলোয়াড়দের নিয়ে, সিনিয়র ক্রিকেটার যারা আছে তাদেরকে নিয়ে বসে আমাদের আলাপ করা দরকার যে দলে আভ্যন্তরীণ কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে দলের মধ্যে কোনো অন্তর্কন্দল আছে কিনা। অন্তর্কন্দল থাকলে কিন্তু অনেক সময় ভালো কোচিং স্টাফ থাকলেও কিন্তু মাঠে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সুতরাং ছোট ছোট জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে এবং সেই জিনিসগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলেই কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো, খোলস থেকে বেরিয়ে আসতে পারবো, আমরা মাঠে ভালো পারফরমেন্স করতে পারবো। শুধুমাত্র কোচকে বহিষ্কার করলাম তাতেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে না। সমস্যার সমাধান না। দেবব্রত পাল, আপনার কি মত?
এটার সমাধান করা দরকার। দেবব্রত পাল, আপনার কি মত? আসলে আমাদের সামনে 3টা ওয়ানডে রয়েছে। 3টা ওয়ানডে কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হোমে লাস্ট আপনি যদি দেখেন আমাদের টেস্ট পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টেও কিন্তু আমরা খুব খুব একটা অল্প ভালো ক্রিকেট সময়, কিন্তু অল্প, খুব তাড়াতাড়ি দ্রুত বলতে হবে। 3টা ওয়ানডেতে আমি আশা করি যে খুব ভালো পারফরমেন্সই কিন্তু হবে। আমাদের হোমের ওয়ানডে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারও ভালো, স্ট্রাকচারও ভালো, সবকিছু। আর জামিল ভাই যেটা বললেন যে অন্তর্কলহ, প্লেয়ারদের মধ্যে আমরা যতদূর জানি এবং আমাদের মিডিয়াও এখন যে পরিমাণ সজাগ, প্লেয়ারদের মধ্যে কিন্তু অন্তর্কলহ কিন্তু আচ্ছা, আমি এরকমভাবে নেই। দেবব্রত পাল, আপনাকে ধন্যবাদ। প্লেয়ারদের ভিতরে কোনো অন্তর্কলহ নেই, আমরা এটা সবসময় বিশ্বাস করি এবং আগামীতেও করব। এম কাসার, আপনি যদি বলতেন আমরা কি টেস্টের বদলা নিতে পারবো ঘরের মাটিতে এই 3 ওয়ানডেতে? দেখুন, আমি খেলাধুলার মধ্যে আসলে বদলা, প্রতিশোধ এইসব শব্দ ইউজ করতে চাই না। আমি যেটা ইউজ করতে চাই সেটা হলো যে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে সবসময় চেষ্টাটুকু করবেন। বাংলাদেশ যদি তাদের সর্বোচ্চ দিয়ে এই সিরিজে সব ভালোভাবে চেষ্টাটুকু করে থাকে এবং করতে পারে এবং নিজেদের পটেনশিয়াল অনুযায়ী যদি খেলাটা খেলতে পারে, তাহলে অবশ্যই কিন্তু শ্রীলঙ্কাকে আমরা এখানে হারাতে পারবো। কারণ শ্রীলঙ্কার এই দলটা খুব শক্তিশালী কোনো দল না। শ্রীলঙ্কার এই দলটাও কিন্তু আপনার একটা তৈরি হচ্ছে, নতুন করে কিন্তু তৈরি হওয়া একটা দল। তো সেই নতুন করে তৈরি হওয়া একটা দলকে বাংলাদেশ নিজেদের মাটিতে, নিজেদের কমফোর্ট জোনে এবং নিজেদের পুরো শক্তির দল নিয়ে কেন হারাতে পারবে না? তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশ যদি তাদের ফুল পটেনশিয়াল নিয়ে এই সিরিজে খেলতে পারে এবং দক্ষতা দেখাতে পারে, এই সিরিজ অবশ্যই আমরা জিতবো। অবশ্যই, কারণ খেলার মাঠে ইনশাআল্লাহ। নতুন আর পুরনো দল নেই, সবাই সমান। আমরা আশা করব যে ঘরের মাটিতে বাংলাদেশ জিতবে। জনাব খন্দকার জামিল, ইনশাআল্লাহ। দেবব্রত পাল এবং এম কায়সার, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং আপনাদেরকে রইল আপনাদের প্রতি আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন দুজন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এনটিভির পর্দায়। ঈদ মোবারক।